সারা দেশে গ্যাস সংকট আরো তীব্র হয়েছে। ফিলিং স্টেশন থেকে বাসাবাড়ির রান্নাঘরে চরম ভোগান্তি পোহাচ্ছেন গ্রাহকরা। এদিকে ব্রাহ্মণবাড়িয়া ও ফেনীতে গ্যাস সরবরাহ মোটামুটি স্বাভাবিক থাকলেও সংকট পুরোপুরি কাটেনি। পরিস্থিতি কবে স্বাভাবিক হবে তা নিশ্চিত করতে পারছে না কর্তৃপক্ষ। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। গ্যাস সংকটে মানিকগঞ্জের বেশিরভাগ ফিলিং স্টেশন বন্ধ হয়ে গেছে। জেলার 14টির মধ্যে মাত্র 2টি স্টেশনে সীমিত গ্যাস সরবরাহ থাকায় যানবাহন চালকদের লাইন দীর্ঘ হয়েছে। আরো প্রেসারও কম, একেবারেই কম। এতে আসলে গাড়ি ড্রাইভ করা খুব কঠিন। পরিকল্পিতভাবে যদি গ্যাস আমরা নিতে পারি তখন আমরা সারাদিন চালাতে পারি, আর এখন যে গ্যাসটা আমরা নেই এখন আমরা সারাদিন চালাতে পারি না। ঢাকার ধামরাইয়েও বাসাবাড়ি থেকে ফিলিং স্টেশন, কোথাও চাহিদা অনুযায়ী গ্যাস পাচ্ছেন না গ্রাহকরা। লাইনে গ্যাসের চাপ না থাকায় উপজেলার 7টি ফিলিং স্টেশনের মধ্যে 5টি বন্ধ থাকছে। পাম্প কর্তৃপক্ষ বলছে, লাইনে চাপ না থাকায় গাড়িতে গ্যাস সরবরাহ করতে সময় লাগছে। এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাসের সরবরাহ বেড়েছে। বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি জানিয়েছে, শিল্প কারখানা ও আবাসিক গ্রাহকদের গ্যাস সরবরাহ শুরু হয়েছে। গ্যাস সরবরাহ শুরু করার পরপরই পর্যায়ক্রমে সারা বাংলাদেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়াতে গ্যাসের সরবরাহ বৃদ্ধি পাচ্ছে। তবে এখন পর্যন্ত সকল গ্রাহকদেরকে আমরা নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ করতে পারিনি, তো পর্যায়ক্রমে এটা সমাধান হবে। ফেনীতেও শনিবার সন্ধ্যা থেকে গ্যাস সরবরাহ মোটামুটি স্বাভাবিক থাকলেও সংকট পুরোপুরি কাটেনি। গ্যাস পাইতেছে ইনশাল্লাহ আজকে 2 দিন কোনোরকম আমারই নয়, তবে 170 টাকার গ্যাস দিচ্ছে, এরকম হলে মোটামুটি চলবো। এভাবে চলুক, আলহামদুলিল্লাহ আমরাও চলতে পারি। আমরা শনিবার সন্ধ্যা 6:30 আমাদের পাম্পে গ্যাস পর্যাপ্ত পরিমাণে আসছে, আর আমরা ওই শনিবার থেকে কন্টিনিউ গ্যাস দিতেছি। জেলার 12টি সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ করা হলেও চাপ রয়েছে স্বাভাবিকের চেয়ে কম। তাই গ্যাস নিতে এখনও দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে চালকদের। নূর তাজবিন মীর, 71। গ্যাস সংকটে সারা দেশ ফিলিং স্টেশন থেকে বাড়ির রান্নাঘর, গ্রাহক ভোগান্তি চরমে। গ্যাসের সংকটের বিষয়ে আরো বিস্তারিত জানাতে মানিকগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম মিহির। মিহির, গ্যাস সংকট নিয়ে ফিলিং স্টেশন থেকে বাসাবাড়ি গ্রাহকরা কি বলছেন, তারা কবে নাগাদ এই পরিস্থিতি স্বাভাবিক হতে পারে, সংশ্লিষ্টরা কি বলছেন? যদি বাসাবাড়িতে আসলে অনেকদিন ধরে গ্যাস নাই, এমনিতে মানিকগঞ্জে বাসাবাড়িতে গ্যাস পাওয়া যাচ্ছিল না। তার উপরে যে ফিলিং স্টেশনগুলি, এগুলিতে 1 মাসের উপরেই কিন্তু গ্যাস পাওয়া যাচ্ছে না। মাঝে 2-3 দিন গ্যাস পাওয়া গিয়েছিল, তখন কর্তৃপক্ষ এখানে ফিলিং স্টেশনে তারা বলছিলেন যে না, মোটামুটি একটা স্বাভাবিক অবস্থায় এসেছিল। এখন কিন্তু আবারও একই অবস্থা। আমরা যে মানিকগঞ্জে যে এখন ফিলিং স্টেশনটিতে আছি, যে ধলেশ্বরী ফিলিং স্টেশন, একটি ফিলিং স্টেশন, এইখানে তারা প্রতিনিয়তই তারা গ্যাস দিতে পারছেন না। তারা বলছেন যে রাতের বেলা হয়তো কিছু গ্যাস তারা যখন পান তখন কিন্তু তারা দেন, আবার যখন বিদ্যুৎ না থাকে, প্রেসার থাকে না, এই অবস্থা দাঁড়ায়। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে যে একেবারেই ফিলিং স্টেশনে কিন্তু একেবারেই ফাঁকা, মানে কিছু গাড়ি আছে এখানে, অ্যাম্বুলেন্স সহ বেশ কিছু যানবাহন আসছে গ্যাসের জন্য, তারা এখানে অপেক্ষা করে আছেন, অর্থাৎ সিরিয়াল দিয়ে আছেন। এবং এখানে যানবাহনে যারা গ্যাস নিতে আসছেন তাদের সাথে যখন কথা বলছিলাম, তারা বলছেন যে কেউ মধ্যরাত থেকে, কেউ রাত 3টা থেকে এখানে অপেক্ষা করে আছেন, অর্থাৎ গ্যাস না হলে তাদের একেবারেই চলবে না। এরকম দুর্ভোগের শিকার আমরা যদি একটু কথাও বলি, এই যে যারা নিতে আসছেন, যে আপনি তো যে গ্যাস নিতে আসছেন, কি অবস্থা এখানে? আমি গত শনিবার দিন গাড়ি আমার এটা রাখছি, 2টা রাখছিলাম, এটা রাখছি এখনো, আরেকটা আমি ওই পাশে রাখছি, ওইটা নিয়ে এখন তেলে চালিয়ে আমি ঢাকা যাবো। আর এই পর্যন্ত আমি গ্যাস পাই না। শনিবার দিন শেষ রাত্রে রাখছি আর কি, 3টা 3:30টার দিক দিয়ে একটু গ্যাস আসছিল, তখন পাইছিলাম একটু, নিয়ে আমি ছোট একটা লোকাল টিকিট মারছি। মারার পরে এখন পর্যন্ত আর আমি গ্যাস পাই না। এই জলেশ্বর পাম্পে লাইনে গ্যাসই আসে না। না। অনেক অনেক ধন্যবাদ। শুনছিলেন এই যে ঠিক একইভাবে আমরা দেখছি যে সিএনজি যেগুলি আছে, অর্থাৎ 3 হুইলার, তারাও কিন্তু একই অবস্থা, এই মধ্যরাত থেকে কিন্তু অপেক্ষা করে আছেন অন্য পাম্পগুলিতে। একটু তথ্য দিয়ে রাখি আপনাকে যে মানিকগঞ্জে 14টি ফিলিং স্টেশন আছে, তার মধ্যে 2টি ফিলিং স্টেশনে মোটামুটি গ্যাস মাঝে মধ্যে আসে, যার কারণে তারা দিতে পারেন। তার মধ্যে একটি ধলেশ্বরী, তো সেখানেও আজ নাই, অর্থাৎ কর্তৃপক্ষ বলছেন যে গ্যাস না থাকলে তারা তো দিতে পারছেন না। তো আমরা এখানে আছেন ফিলিং স্টেশনের যিনি ম্যানেজার আছেন, তার সাথে আমরা একটু কথা বলে জেনে নিই। আচ্ছা, আমরা যদি আপনার সাথে একটু কথা বলি যে গ্যাসের কি অবস্থা, আসলে
কবে নাগাদ এই সংকট কাটতে পারে? গ্যাসের অবস্থা ভাই খুব খারাপ। আজকে 3 দিন যাবত কোনো গ্যাস আসতেছে না। গাড়ি এই যে লাইনের পর লাইন দাঁড়ায় রয়েছে, তো গ্যাসই তো পাচ্ছে না, কি দিব। ওই সপ্তাহে 2-1 দিন একটু আসে, ওই যা যখন আসে তখন একটু দেই। আবার কর্তৃপক্ষ কি বলছে আসলে? কর্তৃপক্ষ তো ওইরকম কোনো ভালো কোনো তাদের কাছ থেকে পাইতেছি না, যে কবে নাগাদ দিবে এরকম কোনো ডিসিশন হেরাও দিতেছি না। অনেক অনেক ধন্যবাদ। যদি শুনছিলেন আসলে কর্তৃপক্ষ বলছেন যে তারা নিশ্চিত করে বলতে পারছে না, তার উপরে যে বিদ্যুতের যে ঘন ঘন লোডশেডিং সেটি একটি সমস্যা। এই সমস্যার কারণে কিন্তু যখন অনেক সময় গ্যাস থাকেও তারা ওই যে বিদ্যুতের লোডশেডিং এর কারণে প্রেসার থাকে না, যার কারণেও তারা পর্যাপ্ত গ্যাস দিতে পারছে না। এই একটা দুর্ভোগের চিত্র আমরা দেখছি অনেকদিন ধরে মানিকগঞ্জে। চৈতি। মিহির, আপনি আছেন, খোঁজ খবর রাখছেন। বেলা বাড়ার সাথে সাথে কি পরিস্থিতি হয় নিশ্চয়ই আবারও আমরা জেনে নেব আপনার কাছ থেকে। দর্শক, আমাদের সাথে মানিকগঞ্জ থেকে যুক্ত হয়ে গ্যাস সংকটের খবর জানাচ্ছিলেন সহকর্মী মনিরুল ইসলাম মিহির। এদিকে দেশ জুড়ে প্রচন্ড গরমের মধ্যে তীব্র লোডশেডিং এ বিপর্যস্ত জনজীবন। শহরের তুলনায় গ্রামের পরিস্থিতি আরো ভয়াবহ। কিছু এলাকায় 60 থেকে 70% সময় বিদ্যুৎ থাকছে না। বিভিন্ন স্থানে টানা 10 ঘন্টার বেশি লোডশেডিং এর অভিযোগও পাওয়া যাচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, জ্বালানির কারণে বিদ্যুৎ উৎপাদন অনেক কমে গেছে। বিশেষ করে গ্যাস সংকট এবং কয়লার কারণে বিদ্যুৎ উৎপাদনে মারাত্মক বিঘ্ন ঘটছে। এদিকে পিজিবির আওতাধীনে এলাকার গ্রাহকদের অভিযোগ, বিল নিয়মিত পরিশোধ করেও মিলছে না বিদ্যুৎ। এই বিষয়ে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা বলছেন, জাতীয় গ্রিডে উৎপাদন ও সরবরাহ সংকটের কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সরবরাহ বাড়লে লোডশেডিংও কমে আসবে। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঘন ঘন লোডশেডিং এ স্থবির হয়ে পড়েছে তাঁত শিল্পের উৎপাদন। এতে কমেছে শ্রমিকদের আয়, ক্ষতির মুখে পড়ছেন ব্যবসায়ীরা। এদিকে বিদ্যুৎ, সুতা ও রঙের বাড়তি দামের কারণে উৎপাদন খরচ বাড়লেও সে অনুযায়ী দাম পাচ্ছেন না তাঁতিরা। রায়হান আলীর তথ্য ছবিতে প্রতিবেদন। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় তৈরি তাঁতের পোশাকের চাহিদা রয়েছে দেশ জুড়ে। আর সেই চাহিদা পূরণ করতে সকাল হলেই খটখট শব্দে মুখর হয়ে ওঠে বালসাবাড়ি তাঁতপল্লী। তবে গত কয়েকদিনের ঘন ঘন লোডশেডিংয়ে থেমে যাচ্ছে সেই কর্মচাঞ্চল্য। ঠিক মতো বিদ্যুৎ না থাকায় দিনের নির্ধারিত সময়ে উৎপাদন শেষ করতে পারছেন না তাঁতিরা। সময় মতো ক্রেতাদের চাহিদা পূরণ করতে না পারায় বাজার হারানোর আশঙ্কায় ব্যবসায়ীরা বলছেন, একদিকে বিদ্যুৎ সংকট, অন্যদিকে বিদ্যুতের দাম, সুতা ও রঙের বাড়তি খরচে উৎপাদন ব্যয় বেড়েছে। কিন্তু বাজারে কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় লোকসানে পড়ছেন তারা। যে বিদ্যুতে আমাদের সবকিছু তৈরি হয়, অথচ সেই বিদ্যুৎটা আমরা পাই না। লোডশেডিং এর খুবই বাজে অবস্থা। আর শ্রমিকদের অভিযোগ, আয় কম থাকায় নিত্য প্রয়োজনীয় খরচ মেটানো সম্ভব হচ্ছে না। ফলে পরিবার নিয়ে অনিশ্চয়তায় দিন কাটছে তাদের। আমাদের যে হাজিরা, ওই হাজিরাটা উঠতেছে না, মানে কারেন্টে খুব প্রবলেম হচ্ছে। বিদ্যুৎ না থাকায় আমরা পর্যাপ্ত পরিমাণে কাপড় উৎপাদন করতে পারছি না। দেখতেছেন বিদ্যুৎ নাই, কে দেখা যায় যে সারাদিন আমাদের 2 থেকে 300 টাকা কাজ হয়। এভাবে আমাদের সংসার তো চলে না। 5 টাকা কাজে আসে, এই 300 টাকা কাজ করতে আমাদের রাত 8টা বাজে যায়। এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা তাঁতি সমিতির সভাপতি বলেন, দীর্ঘদিন ধরেই নানা সংকটে রয়েছে এই শিল্প। এর মধ্যে নতুন করে ঘন ঘন লোডশেডিং এ উৎপাদন কমে গেছে। যদি এভাবে চলতে থাকে তাহলে সব ফ্যাক্টরিগুলো বন্ধ করে দিয়ে তাঁতিরা অন্য পেশায় চলে যাবে। এই পেশায় এই শিল্প টিকিয়ে রাখা আর সম্ভব হবে না। সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃপক্ষ জানায়, প্রতিদিন মোট চাহিদার 25% বিদ্যুৎ কম সরবরাহ হওয়ায় লোডশেডিং হচ্ছে। সরকার তো চেষ্টা করে যাচ্ছে, যে চাহিদা 120 পাচ্ছি 90, ওই যে আপনার 25% লোডশেড হচ্ছে। উল্লাপাড়ায় তাঁত শিল্পের সঙ্গে জড়িত রয়েছে অন্তত 20,000 পরিবার। শাকিলা সিথি,
71। আশুলিয়ার লোডশেডিং এর খবর জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুল ইসলাম অনিক। অনেক দিনে রাতে কতক্ষণ বিদ্যুৎ থাকছে না, কি এই অবস্থা কতদিন ধরে চলছে এবং কি বলছেন সংশ্লিষ্টরা, কবে নাগাদ ঠিক হতে পারে পরিস্থিতি? চৈতি, আপনাকে জানিয়ে রাখি যে সাভার ও আসলে এটি কিন্তু একটি শিল্পাঞ্চল এলাকা এবং ইতিমধ্যে কিন্তু এখনো কিন্তু লোডশেডিং চলছে। আমরা কিন্তু দেখছি যে দিনের প্রায় প্রতি ঘন্টায় 1 ঘন্টা পর পর কিন্তু লোডশেডিং কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আপনাকে জানিয়ে রাখি যে এই লোডশেডিং এর প্রভাব কিন্তু পুরো অঞ্চল জুড়ে, আমরা জামগড়া, আশুলিয়ার বাইপেল, শ্রীপুর বিভিন্ন এলাকার যারা শ্রমিকরা রয়েছেন, যারা কারখানা রয়েছেন এবং যারা ক্ষুদ্র থেকে মাঝারি ব্যবসায়ী, তারা এর দুর্ভোগ কিন্তু বেশি পড়েছেন। দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে এখানে যে সকল দোকানপাটগুলো রয়েছে সকালের ইসে তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু লোডশেডিং চলমান রয়েছে। আমরা যদি একটু কথা বলি, এখানে যিনি রয়েছেন, কতক্ষণ কারেন্ট থাকে না এবং কি সমস্যা পড়তে? কারেন্ট মনে হয় যে 1 ঘন্টা থাকলে 2 ঘন্টা কারেন্ট থাকে না, রাত্রেও বেশিরভাগ সমস্যা করে। তারপরে আপনার বেশি কাস্টমার কমপ্লেন দেয় যে কারেন্ট নাই, ফ্যান নাই, থাকতে পারে না, গরম ভালো লাগে না, সেই জন্য কারেন্ট খুব সমস্যা করতে হয় এখন। আপনাকে যদি একটা বিষয় জানিয়ে রাখি যে এই শিল্পাঞ্চলে যেটি আশুলিয়া থানা রয়েছে, এখানে যারা রাতে সেবা গ্রহীতা যারা আছেন তারাও একই অভিযোগ করছেন যে অতিরিক্ত লোডশেডিং এর ফলে এখানে যারা সেবা নিতে আসছেন তারা অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন। তাছাড়া এই যেহেতু শিল্পাঞ্চল এলাকা ও অর্ধশতর উপরে বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখেছি যে পোশাক কারখানাগুলো রয়েছে। এই পোশাক কারখানার মালিকদের সাথে আমি কথা বলেছি, তারা যেমনটি বলছেন যে অতিরিক্ত লোডশেডিং এবং তাদের এই লোডশেডিং এর উপরে তারা যে জেনারেটর দিয়ে উৎপাদন ক্ষমতা বজায় রাখে, সেক্ষেত্রে কিন্তু তাদের এই উৎপাদনের যে ব্যয় সেটি কিন্তু ইতিমধ্যে কিন্তু বাড়তে শুরু করেছে। আর এর আশপাশে যে সকল হাসপাতালগুলো রয়েছে, হাসপাতাল কর্তৃপক্ষদের সাথেও আমি কথা বলেছি, তারা যেমনটি বলছেন যে এই অতিরিক্ত লোডশেডিং যার ফলে যারা রোগীরা রয়েছেন, যারা সেবা নিতে আসেন, তারাও খুব চরম ভোগান্তির মধ্যে কিন্তু তারা রয়েছেন। এছাড়া এই আশপাশে সকালবেলা দিনের শুরুতে কিন্তু পোশাক কারখানা এবং স্কুল কলেজ কিন্তু খুলতে শুরু করে। যেহেতু এই লোডশেডিং, সেই লোডশেডিং এর কারণে কিন্তু যারা শিক্ষার্থীরা রয়েছেন, শ্রমিকরা রয়েছেন, এই লোডশেডিং এ কিন্তু তাদের এক কথায় যে আশুলিয়া যে শিল্পাঞ্চল সেটা কিন্তু এখন জনজীবন্য অবস্থায় কিন্তু পড়েছে। চৈতি, অনেক ধন্যবাদ আপনাকে। লোডশেডিং এর খবর জানাতে আমাদের সাথে আশুলিয়া থেকে যুক্ত ছিলেন সহকর্মী জাহিদুল ইসলাম অনিক। সিলেট নগরীতে জনসংখ্যা ও আয়তন বাড়লেও বাড়েনি বিশুদ্ধ পানির সরবরাহ। প্রতিদিন প্রায় 12 কোটি লিটার পানির চাহিদার বিপরীতে সরবরাহ হচ্ছে মাত্র 4.5 থেকে 5 কোটি লিটার। দীর্ঘমেয়াদী সমাধানে 800 কোটি টাকার পানি শোধনাগার প্রকল্পের পরিকল্পনা থাকলেও ওয়াসার কার্যক্রম শুরু না হওয়ায় তা আটকে আছে। মুহিদ্দিদারের রিপোর্ট। সিলেট নগরীর 42টি ওয়ার্ডের মধ্যে নিয়মিত পানি পায় 24টি ওয়ার্ডের বাসিন্দারা। 15টি ওয়ার্ডে এখনো গড়ে ওঠেনি পানি সরবরাহের নেটওয়ার্ক। বাসিন্দারা অভিযোগ করেন তারা নিয়মিত পানির বিল পরিশোধ করলেও প্রয়োজনীয় সেবা পাচ্ছেন না। অনেক সময় একদিন পানি পেলেও পরবর্তী 2 দিন পানি থাকে না। আবার যে সময় পানি আসে সেটিও থাকে ময়লা ও ব্যবহারের অনুপযোগী। পানি মাঝে মাঝে আইলে পানির প্রচুর ময়লা পানি ব্যবহার করা যায় না, খাওয়া যায় না। সিটি কর্পোরেশনের যে পানিটা আমরা পাই সেটা রেগুলার পাই না, এটা 1 দিন বা 2 দিন পরে পরে, এবং যে পরিমাণ সাপ্লাই আসে এই পরিমাণে আসলে দৈনন্দিন জীবনে এটা আমাদের জন্য পর্যাপ্ত না। সিটি কর্পোরেশনের দাবি একটাই, আমাদের লাইনগুলো চেক করুক, দেখুক আমরা ঠিকমতো পানি টুনি পাইনি, তারা চেক করলেই তো বুঝতে পারবো। প্রায় 10 লাখ মানুষের নগরীতে প্রতিদিন পানির চাহিদা প্রায় 12 কোটি লিটার, অথচ সিটি কর্পোরেশন সরবরাহ করতে পারছে 4.5 থেকে 5 কোটি লিটার। সিলেটের মহানগরীতে পানির একটু সমস্যা যাচ্ছে। আমরা খুব তাড়াতাড়ি এই চেঙ্গের খালের পানিটা শোধনাগারে এনে আমরা বিশুদ্ধ পানি নগরবাসীকে আমরা দিতে পারবো। সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী জানান, দীর্ঘমেয়াদী সমাধানে চেঙ্গের খাল ও কুশিয়ারা নদীর পানি এনে শোধন করে সরবরাহের পরিকল্পনা রয়েছে। তবে 800 কোটি টাকার পানি শোধনাগার প্রকল্পটি ওয়াসার কার্যক্রম শুরু না হওয়ায় আটকে আছে। একটা ওয়াসা ফর্ম হওয়ার জন্য একটা গেজেট হয়েছে, যদিও
গেজেট হয়েছে, কিন্তু পরবর্তী সময় আবার বলে দিয়েছে যে বর্ষা কার্যক্রম শুরু না হওয়া পর্যন্ত সিলেট সিটি কর্পোরেশন এই কার্যক্রম অব্যাহত রাখবে। ওই ফিজিবিলিটি স্টাডির মধ্যে আরেকটা ছিল, পরবর্তী ছিল কুশিয়ারা থেকে সেখানে আরেকটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট করতে হতো। তা ওনাদের ছিল এইটা ছিল এই যে ফার্স্ট পিরিয়ডে আপ টু 2030 পর্যন্ত কিন্তু আমাদের মিট আপ হইতো। সিটি কর্পোরেশনের দাবি প্রকল্পটি বাস্তবায়িত হলে বর্তমান সরবরাহের পাশাপাশি আরও প্রায় 5 কোটি লিটার পানি যোগ করা সম্ভব হবে। আল ইমরান, 71। প্রতিবেদনে যেমনটি দেখছিলাম, সিলেটে বিশুদ্ধ পানির সংকট, কার্যক্রম শুরু না হওয়ায় আটকে আছে 800 কোটি টাকা প্রকল্প। এই বিষয়ে আরো জানাতে সিলেট থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মুহিত দিদার। দিদার, বিশুদ্ধ পানির এই সংকটের বিষয়ে আমরা শুনছিলাম, ভুক্তভোগীরা কি বলছেন এবং সমস্যা সমাধানে প্রশাসনের কোনো উদ্যোগ এখনো পর্যন্ত দেখেছেন কিনা? চৈতি আপনাকে ধন্যবাদ। সিলেট নগরীর পরিধি বাড়লে এবং জনসংখ্যা বাড়লেও সেই অনুযায়ী যে বিশুদ্ধ পানি সরবরাহ এখনো বাড়েনি। সিলেটে নগরীতে 12 কোটি লিটার পানির প্রয়োজন, সেখানে মাত্র 4 থেকে 4.5 কোটি লিটার পানি সরবরাহ করা হচ্ছে এবং ফলে চরম ভোগান্তিতে আছেন নগরবাসী। সিলেট সিটি কর্পোরেশনের 42টি ওয়ার্ডের মধ্যে নিয়মিত পানি সরবরাহ করা হচ্ছে মাত্র 24টি ওয়ার্ডে, এবং যে বর্ধিত যে 15টি ওয়ার্ড আছে এখনো সেখানে নেটওয়ার্ক গড়ে ওঠেনি। এদিকে দীর্ঘমেয়াদী সমাধানের জন্য হিসাবে 800 কোটি টাকার যে 800 কোটি টাকার পানি শোধনের প্রকল্প যেটি ছিল সেটি এখন কার্যক্রম চালু হয়নি। এটি ইতিপূর্বে প্ল্যানে প্রস্তাবিত মন্ত্রণালয়ে প্রেরণ করা হলে মন্ত্রী প্রকল্পটি ওয়াসার মাধ্যমে বাস্তবায়নের নির্দেশ দেন, কিন্তু ওয়াসার কার্যক্রম না থাকা সিলেট সিটি কর্পোরেশনের প্রস্তাবিত পানি শোধনাগার প্ল্যানটি আলোর মুখ দেখছে না। আর এদিকে আসলে সিটি কর্পোরেশন দাবি করছে যে গ্রাহকদের কাছে প্রায় 22 কোটি টাকা বকেয়া বিল রয়ে আছে, ফলে একদিকে পানির সংকট, অন্যদিকে বিপুল পরিমাণ বকেয়া থাকার কারণে তারা চাপের মধ্যে রয়েছেন। তারপর তারা বলছেন যে দীর্ঘমেয়াদী সমাধানের জন্য যে দুটি প্রকল্প নেওয়া হয়েছে, একটি হচ্ছে চেঙ্গের খাল থেকে পানি এবং আরেকটি হচ্ছে কুশিয়ারা নদী থেকে পানি এনে শোধনাগার থেকে নগরীতে তারা দেওয়া। আসলে সব মিলিয়ে আসলে যে এখানে 2022 সালের মার্চ মাসে ওয়াসার কার্যক্রম চালু হয় এবং কার্যক্রম চালু হওয়ার পর থেকেই যে ওয়াসার যে 800 কোটি টাকার ওয়াটার প্ল্যান ছিল, সেই প্ল্যানটি আসলে ওয়াসার কার্যক্রম না থাকার কারণে সেই 800 কোটি টাকার প্ল্যানটি আটকে আছে। তো সব মিলিয়ে আসলে নগরবাসী তারা বলছেন যে ওয়াসার কার্যক্রম দ্রুত চালু করার জন্য, এবং এই কার্যক্রম চালু হলে নগরীর যে পানির সংকট, যে বিশুদ্ধ পানির সংকট, সেই সংকটটি সমাধান হবে। চৈতি, মহিদিদা, শুনছিলাম আপনার কাছ থেকে, আপনি বলছিলেন যে সিলেটে বিশুদ্ধ পানির সংকটের এখনকার যে পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, সিলেট থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী মুহিত দিদার, জানাছিলেন বিশুদ্ধ পানির সংকটের খবরাখবর। মোংলা বন্দরকে আধুনিক ও বিশ্বমানের বন্দর হিসেবে গড়ে তুলতে এবং সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতে বন্দর ব্যবহারকারীদের সাথে মত বিনিময় সভা করেছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল ইসলাম। সোমবার খুলনার একটি হোটেলে নৌমন্ত্রীর এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় মোংলা বন্দর ব্যবহারকারীদের কাছে বন্দর নিয়ে নানা পরিকল্পনার কথা জানান তিনি। মন্ত্রী বলেন, কর্মকর্তা কর্মচারীদের দুর্বৃত্তায়নের কোনো সুযোগ আর দেয়া হবে না। আমদানি রপ্তানি বাধাগ্রস্ত, আর নিজেরটা হলেই সবকিছু ঠিক হয়ে যায়। ওই আড়িয়াল খাঁ নদের ভাঙনে বিলীন হচ্ছে ফরিদপুরের সদরপুর উপজেলার চর বলাশিয়া এলাকার জনপদ। এরই মধ্যে নদীতে ভেসে গেছে শত একর জমি।
এখন ভাঙনের মুখে রয়েছে কয়েকশো বাড়িঘর, গাছপালা এবং ফসলি জমি। এসব সহায় সম্পদ রক্ষায় ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। মনিরুল ইসলাম টিটুর পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন। গত 2 মাস ধরে ভাঙছে আড়িয়াল খাঁ নদ। এরই মধ্যে বিলীন হয়ে গেছে ফরিদপুরের সদরপুর উপজেলার প্রায় 1 কিলোমিটার এলাকা। ফসলি জমি, গাছপালা ও বাড়িঘর একে একে ভেসে গেছে পানিতে। এলাকার মানুষ বলছেন 2 মাস ধরে ভাঙন শুরু হলেও এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন। তাদের দাবি, বর্ষা মৌসুমে যেভাবে ভাঙন শুরু হয়েছে পানি কমলে আরো তীব্র হবে। আমাদের এখানে একটা ডক ছিল, নদী ভাঙতে ভাঙতে আমাদের এখানে চলে আসছে, তাই আমরা এটা সরাই নিয়ে আরেক জায়গায় চলে যেতেছি। আমরা বাড়ি ঘর নিয়ে বিপদ আছি, আরো 1 কিলো ভাঙতে ভাঙতে আইছে, আর সামনে ভাঙা বাসে থাকতে হলে স্থায়ী বাস ছাড়া আমাকে কোনো উপায় নাই। বাজার আমাকে এই গরু বাছুর নিয়ে এক ফির ওই যে পরের জায়গায় ও পাশে ভেঙে গেছিল, মালাদার জায়গায় হেন কোনে আবার ভেঙেছি, আবার এখানে আইছি। 8-9 বার ভাঙতে ভাঙতে এখন সর্বশেষ। এলাকাবাসী আরো জানান, ভাঙনের ঝুঁকিতে রয়েছে কয়েকশো বাড়িঘর, স্কুল সহ বিভিন্ন স্থাপনা। দ্রুত ভাঙন ঠেকানো না গেলে সবকিছু হারিয়ে যাবে। এমপি সাহেবের কাছে খুব অনুরোধ করা হয়েছিল যে আমাদের আর একটা প্যাকেজ দিলে আমরা এই বছরের মতো বাঁচতে পারবো। দুর্বিষহ অবস্থা, সহ্য করার মতো না। অনেক বাড়িঘর নাড়াইতে চাইলেও পারব না। যা করে তাই হবে, আর করবার কোনো ক্ষমতা নাই আমাকে। ভাঙনের কথা স্বীকার করে সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। একই সাথে শুকনো মৌসুমে স্থায়ী বাঁধ নির্মাণের ব্যবস্থা নেওয়ার বিষয়েও পরিকল্পনা রয়েছে। পানি উন্নয়ন বোর্ডের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ হয়েছে, তারা ইতিমধ্যে জিও ব্যাগ ফেলে কিছুটা প্রতিহত করার চেষ্টা করেছে। আমরা আশা করি যে যতদূর সম্ভব ভাঙনটা আমরা এবারের মতো প্রতিহত করতে সক্ষম হব। গত কয়েক বছরে আড়িয়াল খাঁ নদের ভাঙনে সদরপুর উপজেলার শয়তানখালী, চর বলাশিয়া, চর মানায়ের, চর হরিরামপুরের হাজারো মানুষ নিঃস্ব হয়েছে। মনিরা কাজুরি, ৭১। ভাঙনের আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম টিটু। টিটু, ভাঙন কোন পর্যায়ে আছে, নতুন করে কোন কোন এলাকা ভাঙনের কবলে পড়েছে এবং ভাঙন রোধে কি ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে জানাবেন। চৈতি, ফরিদপুরের সদরপুর এবং ভাঙ্গা এই দুটি উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত রয়েছে আড়িয়াল খাঁ নদ। আর এই আড়িয়াল খাঁ নদ প্রতি বছরই ভাঙে এবং ভাঙতে ভাঙতে কোথাও কোথাও 10 থেকে 15 কিলোমিটার অভ্যন্তরে চলে এসেছে। তো এই এলাকার এমন অনেক মানুষ রয়েছেন যারা 15 থেকে 20 বারের উপরে তাদের বাড়িঘর সরিয়ে নিতে হয়েছে। প্রতিনিয়ত তাদেরকে এই নদী ভাঙনের সাথে যুদ্ধ করে বেঁচে থাকতে হয়। সর্বশেষ বলাশিয়া এলাকাতে যে ভাঙন শুরু হয়েছে সেটি প্রায় 2 মাস ধরে, এবং ভাঙতে ভাঙতে কিন্তু এখানেও এই 2 মাসে প্রায় 1 কিলোমিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে ফসলি জমি এবং বাড়ি ঘরের জায়গা। তো এখানকার মানুষেরা বাড়িঘর সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন এবং অনেকেরই মধ্যে সরিয়ে নিচ্ছেন। তারা যেটি বলছেন যে এই প্রতি মৌসুমেই তারা দাবি তোলেন এই এলাকায় স্থানীয় বাঁধ নির্মাণের, যদিও সেই দাবি আসলে পূরণ হয় না। তো গত বছরেও কিন্তু সেখানে কিছু বালুর বস্তা ফেলা হয়েছিল, কিন্তু মাত্র 50 মিটার জায়গায় বালুর বস্তা ফেলা হলেও এই এলাকাতে আধা কিলোমিটারের উপরে জায়গা জুড়ে ভাঙছে। তো 50 মিটার জায়গায় যে বালুর বস্তা ফেলা হয়েছে তাতে আসলে এই ভাঙন রোধ করা সম্ভব হচ্ছে না। আমরা কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে, তারা বলছেন যে শীঘ্রই এই বিষয়ে তারা একটি ব্যবস্থা নেবেন এবং প্রাথমিকভাবে আরো কিছু বালুর বস্তা ফেলে এই ভাঙনটি রোধ করা যায় কিনা, ঠেকানো যায় কিনা সেটি তারা চেষ্টা করবেন। একই সাথে আগামী মৌসুমে যাতে যে স্থায়ী বাঁধের কথা বলা হচ্ছে সেই স্থায়ী বাঁধ নির্মাণের যে পরিকল্পনা সেই পরিকল্পনা নেওয়া হতে পারে। কথা বলেছিলাম ফরিদপুর 4 আসনের সংসদ সদস্য শহীদুল ইসলাম খান বাবুলের সাথে, তিনিও কিন্তু একই আশ্বাস দিয়েছেন যে এটি
বছরেই ভাঙে। সুতরাং এখানে এই সাময়িকভাবে হয়তো বা বালুর বস্তা ফেলে ভাঙন ঠেকানো যাবে, কিন্তু স্থায়ী বাঁধ ছাড়া এই এলাকার মানুষের মুক্তি নেই। তাই তারা মনে করেন যে, তিনিও মনে করেন যে এই এলাকার মানুষের যান মাল এবং সম্পদ রক্ষায় স্থায়ী বাঁধ করা প্রয়োজন এবং সে লক্ষ্যে তিনি ব্যবস্থা নেবেন। চৈতি, টিটু, আপনি আছেন সেখানে, ভাঙনের খোঁজ খবর রাখছেন। আমরা পরবর্তীতে নিশ্চয়ই আবার আপনার সাথে যুক্ত হব। দর্শক, আমাদের সাথে ফরিদপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী মনিরুল ইসলাম টিটু। কুষ্টিয়ার কুমারখালীর হাতিসাঁকো এলাকায় ২০ মিটার পাকা সড়ক ৮ মাস ধরে পানিতে তলিয়ে আছে। এতে দুর্ভোগে পড়েছে ২ ইউনিয়নের কমপক্ষে ১ লাখের বেশি মানুষ। বাসিন্দারা বলছেন, সড়কে ব্রিটিশ আমলে তৈরি একটি টানেলের কারণে বছরের পর বছর তারা এই দুর্ভোগে পড়েন। শাহিন আলী তথ্য ছবিতে প্রতিবেদন। নিত্যদিনের এমন ভোগান্তি চিত্র কুষ্টিয়ার কুমারখালীর নন্দলালপুর ইউনিয়নের হাতিসাঁকো এলাকায়। মাত্র ২০ মিটার পাকা সড়কটি এখানকার মানুষের আতঙ্কের আরেক নাম। বর্ষা শুরু হলেই পানিতে তলিয়ে যায় সড়ক, আর সেই পানি শুকাতে সময় লাগে ৮ থেকে ১০ মাস। বৃষ্টি হয়, ছাউনি এম্বা হয়, এই যে এখন আপাতত ৫-৬ মাস এম্বায় থাকবে। এখন সমস্যা চারিদিক বন্ধ হয়ে গেছে, বালু টালু ফেলায় সব জায়গায় বন্ধ আটকানি, পানি বাড়ির কোনো লাইন, পানি বাড়ায়নি, কোনো রাস্তা নাই, কোনো এখন পথ নাই, সেজন্য পানি বাইরে থাকে। এইটুকুর জন্যই হচ্ছে শিলিদা ঘুরিয়ে ওই আলাউদ্দিন থেকে আসার হয়। এলাকাবাসী জানান, ব্রিটিশ আমলে তৈরি এই টানেল দিয়ে প্রতিদিন চলাচল করে কয়া ও নন্দলালপুর ইউনিয়নের লাখো মানুষ। কিন্তু টানেলের আশেপাশে যেখানে সেখানে বাড়িঘর নির্মাণ করায় এলাকার পানি সরার পথ বন্ধ হয়ে গেছে। সামান্য বৃষ্টিতে তাই পানি জমে যায় পুরো সড়কে। বর্ষায় এলে ভোগান্তি বাড়ে কয়েক গুণ। মাল সামানা নিয়ে ধরেন যে যাওয়া আসা খুব দুর্ভোগ একটা সমস্যার ভিতরে আছে। প্রতি বছরে যে এরকম পানি বাঁধে, এই পানি আছে বাড়ানোর কোনো দিক থেকে কোনো উদ্যোগ কেউ নেয় না। আগে সাইকেল নিয়ে যেতাম, তো সাইকেল নিয়ে যাওয়ার মতো এখানে পরিস্থিতি কোনো নেই। এলাকাবাসীর অভিযোগ, বছরের পর বছর এমন ভোগান্তি হলেও প্রশাসন বা জনপ্রতিনিধি কেউ কোনো উদ্যোগ নেয়নি। পানি সরানোর অপারগতার কথা স্বীকার করে উপজেলা প্রকৌশলী জানান, সরকারি বরাদ্দ পেলে দ্রুত সমস্যার সমাধান করা হবে। পানিটা বাড়াইতে হলো রোকসান হাউসের আলাউদ্দিননগর ওই পয়েন্টেই একটা পাইপ ছিল, যে পাইপ দিয়ে এই পানিগুলো বাড়াইতে না। এখন ওই পাইপটা রোকসান হাউসের রাস্তার নিচে বোধহয় ব্লক হয়ে গেছে। আপনার টানেলটা এটা আসলে মানে ইঞ্জিনিয়ারদেরকে দেখায় বলতে হবে, কারণ আবার দেখা গেল যে আমি উঁচা করলাম, উঁচা করতে গিয়ে আবার দেখা গেল যে গাড়ি চলাচল বন্ধ হয়ে গেল। এটাও একটা বিষয় আছে। তো আপনি যেহেতু বললেন, ওটা একটু মাথায় থাক। আমাদের তো বরাদ্দ এখনো আসে নাই, বরাদ্দ আসলে ইঞ্জিনিয়ারকে দেখায় ওটা আর কি করা যায় সেটা কি। ১০০ বছর আগের তৈরি একটি টানেল এখন দুর্ভোগের কারণ হাতিসাঁকো এলাকার মানুষের। মনিরা কাচুরি, ৭১। জলবদ্ধতার আরো খবর জানাতে কুষ্টিয়া থেকে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন সহকর্মী শাহিন আলী। শাহিন, জলবদ্ধতার কারণে মানুষের ভোগান্তি কতটুকু দেখছেন, কি বলছেন তারা, এবং এই ভোগান্তি নিরসনে প্রশাসন কি ধরনের উদ্যোগ নিয়েছে? চৈতি, আপনাকে বলে রাখি, কুষ্টিয়ার কুমারখালী এই স্থানটির নাম হচ্ছে হাতিসাঁকো। এই স্থানটিতে যখন ব্রিটিশরা ১০০ বছর আগে রেল লাইন স্থাপন করে, তখন কিন্তু মানুষের চলাচলের জন্য নিচ দিয়ে এই টানেলটি তৈরি হয়। এই টানেলটি তৈরি হওয়ার পরে কিন্তু এইখান দিয়ে কুষ্টিয়ার কুমারখালীর ২টি ইউনিয়ন, যেমন কয়া এবং নন্দলালপুরের প্রায় লক্ষাধিক মানুষ কিন্তু এই টানেলের নিচ দিয়ে যাওয়া আসা করতো। তো আসলে এখানে যে যত্রতত্রভাবে ঘর বাড়ি হওয়ার কারণে কিন্তু এই আশেপাশে যে পানি নিষ্কাশনের ব্যবস্থা ছিল সেটি কিন্তু বন্ধ হয়ে গেছে। আসলে বন্ধ হওয়ার কারণে কিন্তু আসলে এই বছরে বেশ কয়েক মাস এখানে পানি বন্ধ থাকে। মানুষ স্কুলের ছাত্রছাত্রীরা আসলে এখান থেকে যাওয়া আসা করতে তাদের অসুবিধা হয়, এবং তারা আসলে এই পথটি ব্যবহার করতে না পারার কারণে আসলে তারা কিন্তু প্রায় ৮ থেকে ৯ কিলোমিটার ঘুরে কিন্তু তাদের স্কুলে যাওয়া আসা করা লাগে, এবং তারা বেশ অসুবিধার মধ্যে পড়ে। এবং দেখেন, এই যে পাশে যে বাড়িগুলো আছে সেগুলোতে প্রায় পানি ছুঁই এমন অবস্থা। তবে আসলে আমরা উপজেলা প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তার সাথে কথা বলেছি। আসলে তারা বলছেন, আমরা সরজমিনে ইঞ্জিনিয়ার সহ আমরা আসলে
এখানে দেখার পরে আসলে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আসলে এই পানি নিষ্কাশনের একটা ব্যবস্থাপত্র তারা চাবেন, এবং যদি এই বরাদ্দ আসে তাহলে বরাদ্দ পেলেই কিন্তু আসলে তারা পানি নিষ্কাশনের ব্যবস্থা করবেন, এরকম তথ্য আমাদেরকে উপজেলা প্রশাসন জানিয়েছেন। চৈতি ছিলাম বরাদ্দ পেলে কোনো ধরনের ব্যবস্থা যদি নেওয়া হয় নিশ্চয়ই তখনও আপনার মাধ্যমে আমরা জানতে পারবো। জলাবদ্ধতার খবর জানাতে আমাদের সাথে কুষ্টিয়া থেকে যুক্ত ছিলেন সহকর্মী শাহিন আলী। মাত্র একজন শিক্ষক দিয়ে চলছে লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের 500 শিক্ষার্থীর পাঠদান। 25টি অনুমোদিত পদ থাকলেও তাতে নিয়োগ নেই। অনেক সময় পড়ানোর জন্য শিক্ষার্থীদের কাছ থেকে ফি নিয়ে এলাকার শিক্ষিত যুবকদের ডেকে আনা হয়। এদিকে জরুরি ভিত্তিতে 3 জন শিক্ষক চেয়ে মন্ত্রণালয়ে আবেদন করেছেন জেলা প্রশাসক। মিলন পাটোয়ারি তথ্য ছবিতে প্রতিবেদন। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নে শিশুদের জন্য 1975 সালে প্রতিষ্ঠিত দহগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় 2013 সালে সরকারি হয়। স্কুলটিতে পড়াশোনা করছে প্রায় 500 শিক্ষার্থী। তবে এই 500 শিক্ষার্থীর জন্য রয়েছেন মাত্র একজন শিক্ষক। তিনি ক্লাস নিচ্ছেন মানবিকের, আবার কখনো বিজ্ঞানের। অথচ স্কুলটিতে প্রধান শিক্ষক সহ 25 জন শিক্ষক থাকার কথা ছিল। সায়েন্সের টিচার না থাকার কারণে অনেকে এখানে ভর্তি না হয়ে শহরমুখী হয়ে যায়। যে কোনো ব্যক্তিকে বলবে যে এটা অসম্ভব, কারণ একজন টিচার দিয়ে একটা স্কুল পরিচালনা করা সম্ভব নয়। পর্যাপ্ত শিক্ষক বলতে এখানে শিক্ষক শূন্য, একজন শিক্ষক আছে, শুধু সরকারি শিক্ষক। তার দ্বারা একটা স্কুল কিভাবে চালানো সম্ভব এটা কর্তৃপক্ষের কাছে প্রশ্ন করা হলেও তারা উত্তর দিচ্ছে না। দুটি বিভাগ আছে, সায়েন্স বিভাগ, আর্টস বিভাগ, কিন্তু এগুলোর কোনো ধরনের শিক্ষক নাই। শিক্ষক না থাকার কারণে আমাদের পড়াশোনা অনেক ব্যাহত হচ্ছে, আমরা মেধাশূন্য হয়ে যাচ্ছি দিন দিন। আমরা চাই আমাদের বিদ্যালয়ে যত দ্রুত সম্ভব সকল বিষয়ের শিক্ষক নিয়োগ দেওয়া হোক। প্রায়ই শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি নিয়ে এলাকার শিক্ষিত যুবকদের ডেকে এনে চলে পাঠদান। এই অবস্থায় উদ্বিগ্ন অভিভাবকরাও। এখানে ছাত্রছাত্রী 700-র মতন, একজন টিচার দিয়ে কি ছাত্রছাত্রী লেখাপড়া তো হবে না। আমরা এই দহগ্রাম স্কুলে আমরা শিক্ষক চাই। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জানান, শিক্ষক চেয়ে অধিদপ্তরে চিঠি পাঠানো হয়েছিল, কিন্তু সমাধান হয়নি। এখন তিনি সহকারী শিক্ষক, আবার প্রধান শিক্ষকও। বিষয়ভিত্তিক 5 জন, তার মধ্যে বাংলা, ইংরাজি, গণিত, সামাজিক বিজ্ঞান আর ব্যবসায় শিক্ষা। এই 5 জনের মধ্যে 4 জনেই চলে গেছে, আমি শুধু খালি বাংলা আছি, আর প্রশাসনিক তো আগেই চলে গেছে। সমস্যার সমাধানে জরুরি ভিত্তিতে 3 জন শিক্ষক চেয়ে মন্ত্রণালয়ে আবেদন করেছেন জেলা প্রশাসক। আমরা ইতিমধ্যে শিক্ষা বিভাগের সঙ্গে এই বিষয়ে যোগাযোগ করেছি। তারা বলেছেন যে তা অচিরেই কিছু শিক্ষক এখানে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া তারা গ্রহণ করবেন। আমরা আশা করি কিছু শিক্ষক এখানে নিয়োগ প্রাপ্ত হলে এখানকার যে শিক্ষা কার্যক্রম সেটা অব্যাহত থাকবে, এবং এই যে একটা ছিটমহলের যে শিক্ষা কার্যক্রম এবং তার উন্নয়ন সেটি এখানে অব্যাহত থাকবে। এদিকে ক্লাস বর্জন করে শিক্ষার্থীরা নিজেরাই প্রতীকী শিক্ষক সেজে শুরু করেছেন আন্দোলন। বনশ্রী হালদার, ৭১। গোপালগঞ্জের মকসুদপুরে বিষপানে মৃত ছেলে লিটন কাজীর মরদেহ দেখে অসুস্থ হয়ে মারা গেছেন তার বাবা মান্নান কাজীও। সোমবার উপজেলার মহারাজপুর ইউনিয়নের লোহাচূড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানান, কিস্তির টাকা জোগাড় করতে না পারায় গত রবিবার সকালে বিষপান করেন লিটন কাজী। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে মকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ বাড়িতে নিলে ছেলের মৃতদেহ দেখে অসুস্থ হয়ে পড়েন বাবা। এক পর্যায়ে তারও মৃত্যু হয়। চট্টগ্রামে পাহাড়তলীতে কাভার্ড ভ্যান চালক সজীব হত্যা মামলায় 3 আসামির মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত। পাশাপাশি প্রত্যেক আসামিকে 50,000 টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। সোমবার চট্টগ্রামের অতিরিক্ত মহানগর দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক তাজুল ইসলাম এ রায় দেন। আসামিরা হলেন নুরুল আমিন, শাহজাহান এবং নুরুল আলম টুটুল। 2021 সালের 25 অক্টোবর মালামাল নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হন নোয়াখালীর চাটখিলের কাভার্ড ভ্যান চালক সজীব। এরপর 27 অক্টোবর দুপুরে পাহাড়তলী থানার টোল রোড এলাকার একটি কৃষি জমি থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে মামলা করেন। আসামিদের মধ্যে নুরুল আমিন এবং শাহজাহান বর্তমানে পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। অন্য আসামি টুটুলকে কারাগারে পাঠানো হয়েছে।
চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজ ভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে 9 শ্রমিকের মৃত্যুর ঘটনায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ব্যক্তি মালিকানাধীন স্টিল এবং রি-রোলিং মিলস শ্রমিক কর্মচারী ফেডারেশন। সোমবার সন্ধ্যায় বগুড়া মহানগরীতে মিছিলটি বের করা হয়। মিছিল শেষে আয়োজিত সমাবেশে সংগঠনের সভাপতি আতিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল মতিন সহ অন্য নেতারা। সমাবেশে বক্তারা বলেন, কর্মক্ষেত্রে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, পাশাপাশি সীতাকুণ্ডের মর্মান্তিক ঘটনায় সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানান তারা। একই সাথে নিহত 9 শ্রমিকের পরিবারকে সরকারের পক্ষ থেকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়ারও জোর দাবি জানান শ্রমিক নেতারা। পটুয়াখালীর রাঙ্গাবাড়ির চালিতা বুনিয়ার ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ 3 জেলেকে উদ্ধার করা হয়েছে। এর আগে এই ঘটনায় 7 জনকে উদ্ধার করে তীরে আনা হয়। রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রবিবার বঙ্গোপসাগরে ঝড়ো হাওয়া আর উত্তাল ঢেউয়ের কবলে পড়ে 10 জেলে সহ মাছ ধরার ট্রলার ডুবে যায়। ঘটনার পরপরই আরেকটি মাছ ধরার ট্রলারের সাহায্যে 7 জনকে উদ্ধার করা হয়, তবে নিখোঁজ থাকেন 3 জন। এরপর প্রায় 3 ঘন্টা সাঁতার কেটে ভেসে থাকার পর তাদেরও উদ্ধার করা হয়। সবশেষ ডুবে যাওয়া ট্রলারটিও উদ্ধার করে তীরে আনা হয়। রাস্তা সংস্কারের কারণে সাতক্ষীরার আলিপুর গ্রামের 45টি দলিত পরিবার এখন ঘরবাড়ি হারানোর আতঙ্কে আছে। কয়েক পুরুষ ধরে বসবাসকারী মানুষগুলোর দাবি, তাদের উচ্ছেদ করতে হলে থাকার বিকল্প ব্যবস্থা করতে হবে। বরুণ ব্যানার্জি তথ্য ছবিতে প্রতিবেদন। সাতক্ষীরা শহর থেকে প্রায় 8 কিলোমিটার দূরে সাতক্ষীরা শ্যামলনগর রোডের পাশেই এই কাইপুত্র পাড়া বা দলিত পাড়া। সরকারি খাতায় এটা সড়ক ও জনপথ বিভাগের জমি হলেও প্রায় 100 বছর আগে থেকে তাদের পূর্বপুরুষেরা এখানে বসবাস শুরু করেন। রাস্তা বড় করার জন্য সবাইকে ঘর সরিয়ে নিতে মাইকিং করা হয়েছে। এর মধ্যে সময়সীমাও পেরিয়ে গেছে। আমাদের ঘর বাড়ি ভেঙে দেবে, আমরা কোথায় যাব? আমরা তো যাবার জায়গা নেই, আচ্ছারা নেই। আমাদের ছেলে বিলে বাইল বাচ্চা পথে পথে ভেসে বেড়াবে। আমরা তো বহু কালের তো এই জায়গায় আসি, তা আমাদের একটু ব্যবস্থা আপনারা করেন, সরকার থেকে আমাদের ব্যবস্থা করেন। তাহলে এই ভেঙে দিলে আমরা কোন আচ্ছারায় যাবো বাবা বাইল বাচ্চা? তাই আপনাদের কাছে আমাদের একটাই অনুরোধ, যে আমাদের শুধু একটু বাসা ঢুকানি করে দাও বাবা। তারা বলেন, লেখাপড়া কিংবা ভালো কাজের সুযোগ কোনোদিনই তারা পায়নি, তাই অভাবও কাটেনি। এর মধ্যে এখন ঘর হারানোর ভয়। উচ্ছেদ ঠেকাতে এরই মধ্যে জেলা প্রশাসকের কাছে পুনর্বাসনের আবেদন করেছেন তারা। সবার জমি কেনার সামর্থ্য নেই এবং মনে করেন কোন জায়গায় বাসা বাড়ি যে এ করে থাকবে তাও সামর্থ্য নেই। বাসলুয়াদ এখানে বাসছি, মূল্যবাদ এখানে মরছি, কারণ আমার জন্মের থেকে দেখে আসছি তারা বাপ ঠাকুর এখানে বসবাস করছে। এদিকে সড়ক ও জনপথ বিভাগ বলছে, রাস্তা সংস্কারে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। 4 লেন কাজ করতে গেলে আমাদের প্রায় 120 ফিট জায়গা প্রয়োজন হবে স্লোপ সহ। তো যে সম্প্রদায়টা এখন আমাদের আলিপুর চেকপোস্টের কাছে আছে, তাদের হয়তো অন্যত্র স্থানান্তর প্রয়োজন হবে। প্রায় 5 বিঘা জমির এই বস্তিতে এখন 45টি পরিবারের বসবাস। লোক সংখ্যা 250-র বেশি। মানুষের নিরাপদ পারাপারের জন্য থাকে ফুটওভার ব্রিজ, আর বনের প্রাণীদের জন্য রাখা হয় রোপওয়ে বা উড়াল সেতু। টাঙ্গাইলের মধুপুর শালবনেও এমন 5টি উড়াল সেতু তৈরি হয়েছিল বানর ও হনুমানের সুরক্ষার জন্য, কিন্তু এগুলো ব্যবহার করছেন না প্রাণীগুলো। দর্শনার্থীরা বলছেন, এখনো রাস্তা দিয়েই বানর চলাচল করছে। পরিবেশবিদদের মতে, খাদ্যের সংকট আর প্রকল্প পরিকল্পনার দুর্বলতার কারণেই ব্যর্থ হচ্ছে এই উদ্যোগ। এম এ রাজ্জাকে পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন। দেশের তৃতীয় বৃহত্তম বনাঞ্চল টাঙ্গাইলের মধুপুরগড়। প্রায় 45,565 একর বনভূমির এই শালবনের ভেতর দিয়ে চলে গেছে ঢাকা টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়ক। এই সড়কে প্রতিদিন চলে শত শত যানবাহন। এর মধ্যে চলাচল করতে গিয়ে প্রাণ হারায় কিংবা আহত হয় বহু বানর ও হনুমান। প্রাণীদের নিরাপত্তায় তাই বনের 5টি পয়েন্টে নির্মাণ করা হয় রোপওয়ে বা উড়াল সেতু, কিন্তু এগুলোর কোনোটি ব্যবহার করছে না প্রাণীগুলো। বানর পারবে না, এই হ্যান্ডের দিছে, ওই সামনের দিছে, তারপরে যে কামলা খরচ দিছে, কামলা দেয়,
কাজ করাইছে, এগুলো অযথা বলে নষ্ট করছে। বনের ভিতরে কি খাবার আছে? কোনো গাছে ফল ফলান্তি নাই, কোনো নেই, গোটাকাটি নাই, তাহলে কি খাবো? আর রাস্তা দিয়ে মানুষ যে মুড়ি দেয়, বিস্কিট দেয়, কত কলা দেয়, আর যে দেয় এটাই খায়। এ বিষয়ে পরিবেশবিদরা বলছেন, বনভূমিতে পর্যাপ্ত খাদ্যের অভাবেই বানরগুলো মানুষের বাড়িঘরের খুব কাছাকাছি চলে আসে, বিচরণ করে সড়কেও। তাই এক্ষেত্রে খাদ্য সংকট না কাটিয়ে শুধু অবকাঠামো নির্মাণ করলে কোনো ফল হবে না। বন বিভাগ সবসময়ের জন্য মনে করে যে প্রকল্প আসলে আমাদের জন্য কাজ বেড়ে গেল, এবং কাজ বাড়া মানে অর্থ বাড়া মানে বাল্ক অ্যামাউন্টকে নিয়ে আসা, এখানে 10 টাকার কাজ 50 টাকায় দেখানো। এগুলো বন বিভাগের দাবি, বনের ভেতরে খাদ্যের কোনো সংকট নেই। মানুষের কাছ থেকে খাবার পাওয়ার অভ্যাস গড়ে ওঠায় বানরগুলো সড়কের কাছে আসে। বানর টুরিস্টের কাছে আসে, টুরিস্টরা খাওয়া দেয় এই কারণে। এই আচরণগত এই যে বানর এবং টুরিস্টদের এই যে আচরণগত যে সমস্যাটা, এই সমস্যার কারণেই কিন্তু বানর এখানে আসে। এক সময় প্রায় 62,000 একর জুড়ে বিস্তৃত ছিল মধুপুরের শালবন। দখল, বন উজাড় এবং মানব সৃষ্ট নানা সমস্যায় দিন দিন ছোট হয়ে যাচ্ছে এই বনাঞ্চল। মনিরা কাজরি, ৭১। মৌসুমী নিম্নচাপের প্রভাবে উত্তাল বঙ্গোপসাগর। দেশের 4 সমুদ্র বন্দরে বহাল রয়েছে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত। পটুয়াখালীর কুয়াকাটায় স্বাভাবিক জোয়ারের চেয়ে পানির উচ্চতা বেড়েছে 3 থেকে 5 ফুট। প্রচণ্ড ঢেউয়ে কুয়াকাটা 0 পয়েন্ট, টুরিস্ট পুলিশ বক্স এবং পূর্ব পশ্চিম সৈকতের বিভিন্ন স্পটে ভাঙন দেখা দিয়েছে। মিলন কর্মকার রাজুর তথ্য ছবিতে প্রতিবেদন। গত 3 দিনে ঢেউয়ের তোড়ে কুয়াকাটার অন্তত 10 ফুট সৈকত ভেঙে গেছে। ঝুঁকিতে পড়েছে পশ্চিমের ব্লক পয়েন্ট। স্থানীয় লোকজন ও পর্যটকরা বলছেন, যেভাবে ভাঙন শুরু হয়েছে এতে দ্রুত ব্যবস্থা না নিলে বিস্তীর্ণ সৈকত ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা শিগগিরই বিলীন হবে। বাদ দেওয়া হয় না ভালোভাবে, এখানে মনে করেন ঢেউয়ে ভেঙে যাইতেছে চারকোনা। এই জিরো বাইক গুলো আলটিমেটলি মানে ধসে পড়ছে, এই জন্য কিনারায় থাকা সবকিছুই আসলে মানে একটা হুমকির মধ্যে আছে। বৃষ্টি ও সাগর উত্তাল থাকায় কলাপাড়ার মৎস্য বন্দর, অলিপুর ও মহিপুরের ঘাট সহ বিভিন্ন মোহনায় আশ্রয় নিয়েছে সব মাছ ধরার ট্রলার। জেলে ও ব্যবসায়ীরা জানান, এবার প্রাকৃতিক দুর্যোগ ও অবৈধ ট্রলিং বোটের কারণে মাছ শিকার করা যাচ্ছে না। পরিমাণে আমরা সাগরে জাল বাইতে পারি না, ঠিক আছে, জালের উপর থেকে বোট চালাই গেলে ওই জাল কাটে ফেলায়। এই অবৈধ ট্রলিংগুলো প্রচলিত হওয়ার পরে আমরা সাধারণত জেলেরা, ক্ষুদ্র জেলা নিঃস্ব হয়ে যাচ্ছি। তাহলে জেলেরা বলাবে আমাদের যত ঋণগ্রস্ত করে কাজবাজ করছি, আমাদের পথের ভিখারি হইতে হবে লাস্টে। এদিকে কলাপাড়ার ভেঙে যাওয়া সদরপুর স্লুইস, জামালপুর বেড়িবাঁধ, পশ্চিম লোদা গ্রামের রিং বেড়িবাঁধ মেরামত না করায় আতঙ্কে রয়েছেন 10টি গ্রামের মানুষ। কলাপাড়ার খেপুপাড়া আবহাওয়া কর্মকর্তা জানান, সুস্পষ্ট লঘুচাপটি মৌসুমী নিম্নচাপে পরিণত হওয়ায় পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পটুয়াখালী রাঙ্গাবালিতে কখনো মুষলধারে বৃষ্টি, কখনো থেমে থেমে বৃষ্টি হচ্ছে। উত্তর বঙ্গোপসাগরে থাকা নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাবধানে চলাচলের পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস। শাকিলা শম্পা, ৭১। ভারতীয় ব্যবসায়ীদের বৈরী আচরণ, 18টি নির্দিষ্ট পণ্য আমদানির নিষেধাজ্ঞা এবং ভাঙা সড়ক ব্যবস্থার কারণে এক প্রকার অচল হয়েছে লালমনিরহাটের বুড়িমারি স্থলবন্দর। এতে বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে সরকার। পাশাপাশি কর্মহীন হয়ে পড়েছেন হাজার হাজার শ্রমিক। যদিও সমস্যা সমাধানে নানা পরিকল্পনা হাতে নেওয়ার কথা জানান স্থানীয় জনপ্রতিনিধি। লালমনিরহাট প্রতিনিধি মিলন পাটোয়ারির তথ্য ও চিত্র প্রতিবেদন। 1988 সালে যাত্রা শুরুর 22 বছর পর আমদানি রপ্তানি শুরু হয় লালমনিরহাটের বুড়িমারি স্থলবন্দরে। প্রায় প্রতি বছর রাজস্ব লক্ষ্যমাত্রা আদায় ব্যর্থ ভারত ভুটানের সাথে পণ্য বিনিময়ে অন্যতম এই বন্দরটি। সম্প্রতি ভারতীয় ব্যবসায়ীদের বৈরী আচরণ, অনুন্নত অবকাঠামো, ভাঙাচোরা সড়কে অবস্থা এতটাই বেহাল যে ব্যবসায়ীরা চলে যাচ্ছেন ভিন্ন বন্দরে। 6-7 দিন করে দাঁড়ায় থাকতে লাগে, এখানে পাসিং হয় না, কি হয় না, অনেক কিছু সমস্যা দেখায়। আমাদের যেগুলো পণ্য বন্ধ রয়েছে সেগুলো চালু করলে স্থলবন্দর উন্নয়ন হবে। এছাড়া ডুপ্লেক্স বোর্ড, নিউজ প্রিন্ট, ক্রাফট পেপার, গুঁড়াদুধ সহ 18টি পণ্যে আমদানি নিষেধাজ্ঞায় এক প্রকার অচল হয়ে পড়ে বন্দরের কার্যক্রম। এতে বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে সরকার।
বিজেপি সরকার ক্ষমতায় আসার পর ভুটান থেকে বিনা শুল্কে বাংলাদেশে পাথর আমদানিতে কঠোর নির্দেশনা জারি করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। ফলে গেল 3 মাস ধরে বন্ধ আমদানি। এতে কর্মহীন হয়ে পড়েছেন হাজার হাজার শ্রমিক। আমাদের এখানে যে হাজার হাজার শ্রমিক কাজ করে, এখন দেখা যাচ্ছে অনেকে কাজের অভাবে বাড়িতে বসে আছে। এই যে একটা গাড়ি পাইছে, এই গাড়িটার টাকা পাবো 750 টাকা, আছি 9 জন, 70 টাকা করে ভাগ পাবো। 70 টাকাতে 1 কেজি বাইগনের দাম 60 টাকা। তবে বন্দরকে গতিশীল করতে নানা পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান এই জনপ্রতিনিধি। অলরেডি টেন্ডার প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে, এর মধ্যে কাজ হবে। কাজ হলে এটা অবকাঠামোগত উন্নয়ন হবে, কানেক্টিভিটি ডেভেলপ হচ্ছে 4 লেন হয়ে, এবং আমরা ইনশাআল্লাহ এখানে অটোমেশনের ব্যবস্থা করব। এরই মধ্যে বন্দরের উন্নয়নে 600 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। কর্মকর্তাদের আশা, যোগাযোগ ব্যবস্থা ভালো হয়ে আনাগোনা বাড়বে ব্যবসায়ীদের। আমাদের দুদেশীয় দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে যদি আমরা এগুলো নিষেধাজ্ঞা উদ্যোগ করতে পারি, তাহলে তো ইম্পোর্ট বাড়বে এবং আমাদের রেভিনিউ বাড়বে। জায়গা সংকুলন একটু কম হচ্ছে, জায়গা যখন এটা আমরা একর করে ফেলছি অলরেডি, 360 কোটি প্রকল্প আমাদের স্টার্ট হবে, ইনশাআল্লাহ আর সমস্যা থাকবে না। বুড়িমারি স্থলবন্দরের সব সমস্যা চিহ্নিত করে স্থায়ী সমাধানের দাবি জানান স্থানীয়রা। নুজহাত রাহনুমা, ৭১। ঝিমিয়ে পড়া ক্রীড়াঙ্গনে প্রাণ ফেরাতে তৃণমূল থেকে মাঠ তৈরি সহ নানা উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এমনটাই জানিয়েছেন সংসদ সদস্য বরকতুল্লাহ বুলু। সোমবার নোয়াখালীর বেগমগঞ্জের রাজগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। এ সময় বরকতুল্লাহ বুলু বলেন, সমাজ থেকে মাদক, অস্ত্র, সন্ত্রাস, চাঁদাবাজি বন্ধে সরকার জিরো টলারেন্স নীতি বজায় রেখে কাজ করছে। সমাজের সচেতন সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এসব অপরাধের বিরুদ্ধে জনমত তৈরি সহ সোচ্চার থাকতে হবে। সোমবারের ফাইনাল খেলায় টাই ব্রেকারে 5-4 গোলে জয়ী হয় কোম্পানিগঞ্জের বসুরহাট একাদশ। গত 2 আগস্ট থেকে শুরু হওয়া টুর্নামেন্টে অংশ নেয় 16টি দল। কেএসপি করেছিলেন, প্রেসিডেন্ট গোল্ড কাপ থেকে শুরু করে সমস্ত খেলাকে মাঠে মানুষের জন্য খেলাধুলার ব্যবস্থা করেছিলেন। নারীদের ভলিবল, নারীদের কাবাডি, নারীদের সাঁতার, নারী ফুটবল, আজকে বাংলা নারী ক্রিকেট বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তাই আমরাও উনি প্রত্যেকটি উপজেলায় একটি আধুনিক স্টেডিয়াম করার ঘোষণা দিয়েছেন। জেলা পর্যায়ে যে স্টেডিয়াম আছে এটাকে সর্বাত্মক জেলা জাতীয় পর্যায়ের স্টেডিয়ামের মর্যাদা দেওয়ার জন্য উনি ঘোষণা দিয়েছেন। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শুরু হয়েছে বই পড়া উৎসব। এতে উপজেলার স্কুল, মাদ্রাসা ও কলেজ সহ 38টি শিক্ষা প্রতিষ্ঠানের 25,000 শিক্ষার্থী অংশ নেয়। উপজেলা প্রশাসন জানায়, মোবাইলের আসক্তি দূর করতে এবং বই পড়ার আনন্দ ও অভ্যাস গড়ে তুলতে এই উৎসবের আয়োজন করা হয়েছে। প্রথম পর্বে পরীক্ষায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 14টি নির্বাচিত বইয়ের ওপর 45 মিনিটের পরীক্ষায় অংশগ্রহণ করে অন্তত 25,000 পরীক্ষার্থী। এ সময় পরীক্ষার হল ঘুরে দেখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জিয়াউর রহমান সহ উৎসবের সহযোগী সংগঠন শ্রীমঙ্গল আবৃত্তি উৎসব ও উত্তরণের কর্মকর্তারা। আমরা যদিও এটিকে উৎসব বলছি, তবুও আমরা সামষ্টিক মতদানের স্বার্থে সবার মধ্য থেকে এই উৎসব মুখর পরিবেশে একটি মতদান গ্রহণ করছি। বই পড়া উৎসবটি মূলত 3টি ভাগে বিভক্ত। প্রথম পর্ব মুকুল, দ্বিতীয় পর্ব ফুল এবং সবশেষে আমরা ফল। সাতক্ষীরা জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। সোমবার খুলনা বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ হারুন টুর্নামেন্টের উদ্বোধন করেন। মুষলধারে বৃষ্টির মধ্যেই খেলা দেখতে জেলা স্টেডিয়ামে ভিড় করেন হাজারো দর্শক। দীর্ঘদিন পর জেলা পর্যায়ে এমন আয়োজন ঘিরে উচ্ছ্বসিত তারা। উদ্বোধনী ম্যাচে শ্যামনগর উপজেলা একাদশ ও কলরোয়া উপজেলা একাদশ মুখোমুখি হয়। এ সময় কলরোয়াকে 2-1 গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় শ্যামনগর। টুর্নামেন্টে মোট 8টি দল অংশ নেয়, আর আগামী 30 আগস্ট অনুষ্ঠিত হবে ফাইনাল খেলা। চলছে দেশচোখ সরাসরি সংবাদ এবং অনুষ্ঠান দেখতে চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেল। থাকুন একাত্তরের সাথে।